দেশভাগ থেকে শুরু করে পেহেলগাম হামলা আর যেভাবে কাশ্মীরে গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে সেই ইতিহাস সম্পর্কে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ১৯৪৭ সালের পর কাশ্মীর ভারত এবং পাকিস্তান কর্তৃক দখলের পর কাশ্মীরের রাজনীতিতে আমূল পরিবর্তন দেখা দেয়। প্রথম দিকে কাশ্মীরের রাজনীতি নিয়ন্ত্রণ হতে থাকে ভারত থেকে আলাদা হয়ে কাশ্মীর একটি স্বতন্ত্র রাষ্ট্র হয়ে দাঁড়ানো নিয়ে। এই আন্দোলনের প্রধান দায়িত্ব নেয় কাশ্মীরের অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ আবদুল্লাহ। তিনি ছিলেন কাশ্মীরের প্রথম রাজনৈতিক দল মুসলিম কনফারেন্সের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম একজন। তিনি ১৯৩৮ সাল থেকে কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করে আসছিলেন এবং ১৯৪৬ সালে কাশ্মীর ছাড় আন্দোলন শুরু করে রাজা হরি সিংয়ের হাতে গ্রেফতার হন। ৪৭-এ যখন হরি সিং কাশ্মীরের সংঘাতের সূচনা লগ্নে পালিয়ে যান, তখন শেখ আবদুল্লাহ একদল স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে বিভিন্ন স্থানে সহায়ক দল গঠন করেন। তিনি জাতিসংঘে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কথা বলেন। মুসলিম কনফারেন্স তখন ন্যাশনাল কনফারেন্স নামে যাত্রা শুরু করেছে। ১৯৫১ সালে কাশ্মীরের নির্বাচন হলে তার দল ন্যাশনাল কনফারেন্স ৭৫ আসন পেয়ে জিতে যায় আর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হন। কিন্তু ২ বছরের মাথায় রাষ্ট্রের বিপক্ষে ষড়যন্ত্রের অভিযোগে তিনি গ্রেফতার হন। প্রধানমন্ত্রী করা হয় বকশি গোলাম মোহাম্মদকে। ন্যাশনাল কনফারেন্সও তার হাতে তুলে দেয়া হয়। ১৯৫৩ সালে জওহরলাল নেহরুর সাথে নেগোসিয়েশনের পর তিনি কাশ্মীরের রাজনীতিতে ফিরে আসেন। ততদিনে কাশ্মীরে তখন স্বাধীনতার জন্য আরও সংগঠন গড়ে ওঠে, যাতে যোগ দেয় আরও রাজনৈতিক দল। এই দলের উদ্দেশ্য ছিল কাশ্মীরের স্বাধীনতার জন্য গণভোট আদায়। স্থানীয়ভাবে এই রাজনৈতিক দলের নাম ছিল মাহাজ-ই-হুমায়রিশ। এই দলের প্রধান ছিলেন মির্জা আফজাল বেগ। মূলত ন্যাশনাল কনফারেন্সের প্রধান শেখ আবদুল্লাহর পৃষ্ঠপোষকতায় এই দল গড়ে উঠলেও তিনি নিজে কখনো তাতে যোগ দেননি। মাহাজ-ই-হুমায়রিশ গণভোটের দাবিতে নির্বাচন বয়কটের ডাক দিত, তবে ন্যাশনাল কনফারেন্স অংশ নিত। ১৯৬০ সালের নির্বাচনে ভোট বয়কটের ডাক দেয় মাহাজ-ই-হুমায়রিশ। উপত্যকার মানুষ এতে সাড়া দিয়ে ভোট দেয়া থেকে বিরত থাকে। তবে নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করে কেন্দ্র নিয়ন্ত্রিত ন্যাশনাল কনফারেন্স। ১৯৬৫ সালে ন্যাশনাল কনফারেন্স ভারতীয় কংগ্রেসের সাথে একীভূত করে দেয়া হয় এবং সেখানে ক্ষমতায় আসে কংগ্রেস। ১৯৭১ সালের পর ধীরে ধীরে শেখ আবদুল্লাহ কংগ্রেস নেতৃবৃন্দের সাথে সমঝোতায় আসেন। ১৯৭৩ সালে শেখ আবদুল্লাহ গণভোটের দাবি থেকে সরে আসেন এবং ভারত সরকারের সাথে থাকার জন্য রাজি হন। ইন্দিরা সরকার কাশ্মীরকে বিশেষ অঞ্চল ঘোষণা দিয়ে আর্টিকেল ৩৭০ পাশ করে। কংগ্রেস শেখ আবদুল্লাহকে কংগ্রেসের সাথে জোট করতে বললেও তিনি রাজি না হয়ে আলাদাভাবে নির্বাচন করেন এবং ন্যাশনাল কনফারেন্স পার্টির নিয়ন্ত্রণ ফিরে পান। ১৯৭৭ সালে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা হাতে নেন তিনি। ১৯৮২ সালে শেখ আবদুল্লাহ মারা যান। শেখ আবদুল্লাহর মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের শুরু হয়। ১৯৮৩ সালের নির্বাচনের পূর্বে কংগ্রেস পার্টি পুনরায় ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট গঠনের চেষ্টা করে, কিন্তু শেখ আবদুল্লাহ উত্তরসূরি ফারুক আবদুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। যদিও ন্যাশনাল কনফারেন্স কাশ্মীর উপত্যকায় শক্তিশালী ছিল, কংগ্রেস জম্মু অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়। কংগ্রেস পার্টি ন্যাশনাল কনফারেন্সের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ফারুক আবদুল্লাহর সরকারের পতন ঘটায়। তারা ফারুকের জামাতা জিএম শাহের সঙ্গে হাত মিলিয়ে এই পরিবর্তন ঘটায়, যা রাজ্যে রাজনৈতিক অস্থিরতা ডেকে আনে। এর ফলে রাজ্যে রাজ্যপালের শাসন গভর্নর্স রুল জারি করা হয়। এরপর রাজীব গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আসার পর ফারুক আবদুল্লাহর সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ফলে ১৯৮৬ সালে রাজ্যপালের শাসন তুলে নেওয়া হয় এবং ফারুক পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। তবে এবার শর্ত ছিল যে
1987 সালের নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স যৌথভাবে অংশগ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষক ইস্টেন উইডমালম এর মতে রাজ্যের দুটি প্রধান রাজনৈতিক দল একত্রিত হয়ে এক ধরনের নির্বাচনী চুক্তি ইলেকশন কার্টেল গঠন করেছিল, যার ফলে জনগণের অসন্তোষ কোথাও প্রতিফলিত হওয়ার সুযোগ পায়নি। এই পরিস্থিতিতে সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠী, যার মধ্যে জামায়াতে ইসলামীও ছিল, একত্র হয়ে মুসলিম ইউনাইটেড ফ্রন্ট MUF গঠন করে। এই দলটি দাবি করে যে ন্যাশনাল কনফারেন্স কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতার লোভে রাজ্যের বিশেষ মর্যাদা বিসর্জন দিয়েছে। MUF এর নির্বাচনী ইশতেহারে সিমলা চুক্তির ভিত্তিতে সব বিতর্কিত বিষয়ের সমাধান, ইসলামী ঐক্যের জন্য কাজ এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলা হয়। তাদের মূল স্লোগান ছিল অ্যাসেম্বলিতে চাই কোরআনের আইন। 1987 সালের নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট 76টি আসনে এবং MUF 43টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচন ছিল রাজ্যের রাজনীতির এক মোড় ঘোরানো মুহূর্ত, যার প্রভাব ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। নির্বাচনে কারচুপি মানুষকে ভোট বিমুখ করে দেয় আর সশস্ত্র পথ বেছে নিতে শুরু করে। 1987 সালের নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে, যা জনগণের এক বিশাল অংশের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করে। অধিকাংশ বিশ্লেষকের মতে এই অনৈতিক নির্বাচনের পরিবেশ থেকেই কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহের সূচনা ঘটে। নির্বাচনে পরাজিত ও বঞ্চিত যুবকদের একটি অংশ এই আন্দোলনে যুক্ত হয় এবং পাকিস্তান থেকে তারা অস্ত্র, প্রশিক্ষণ ও অন্যান্য সাহায্য পেতে থাকে। 1989 সালের দ্বিতীয়ার্ধে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ভারতীয় গোয়েন্দা ও রাজনৈতিক সহযোগীদের হত্যার অভিযোগে সক্রিয় হয়ে ওঠে। 6 মাসের মধ্যে শতাধিক সরকারি কর্মকর্তা হত্যা করা হয়, যার ফলে প্রশাসনিক ও গোয়েন্দা কাঠামো কার্যত অচল হয়ে পড়ে। সেই বছরের ডিসেম্বর মাসে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের কন্যাকে অপহরণ করা হয় এবং 4 জন জঙ্গিকে মুক্তি দিয়ে তার মুক্তি নিশ্চিত করা হয়। পুরো কাশ্মীর উপত্যকায় এই ঘটনার পর উদ্দীপনামূলক উদযাপন দেখা যায়। এরপর জানুয়ারি 1990 সালে ফারুক আবদুল্লাহ গভর্নর জগমোহনের নিয়োগে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন এবং রাজ্য সরকার ভেঙে দিয়ে 92 অনুচ্ছেদ অনুসারে গভর্নরের শাসন জারি করা হয়। 1990 সালের জানুয়ারির 21 থেকে 23 তারিখ পর্যন্ত JKLF এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ সংগঠিত হয়। পরিস্থিতি সামাল দিতে সরকার সীমান্ত নিরাপত্তা বাহিনী ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী মোতায়েন করে। এই বাহিনী মূলত মাওবাদী ও উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীদের দমন করতে অভ্যস্ত ছিল, কিন্তু কাশ্মীরে তারা সাধারণ জনগণের পাথর নিক্ষেপের মুখে পড়ে যায়। এই অনভিজ্ঞতার ফলে তারা ব্যাপক গুলি বর্ষণ করলে বেশ কিছু গণহত্যার ঘটনা ঘটে, যেমন গাওকাদার হত্যাকাণ্ডে প্রায় 50 জন নাগরিক প্রাণ হারান, যা সশস্ত্র আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরিত করে। এই পরিস্থিতি সামাল দিতে 1990 সালের সেপ্টেম্বরে কাশ্মীরে AFSPA আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট চালু করা হয়, যার মাধ্যমে সেনাবাহিনীকে বিচার বহির্ভূত হত্যা ও বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়। এই সময় এক নতুন কৌশলের উদ্ভব ঘটে। জনসমাবেশে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে পরিস্থিতিকে উত্তপ্ত করা, যাতে সেনাবাহিনী প্রতিক্রিয়া দেখায় এবং সাধারণ জনগণ সেই বিদ্রোহীদের বাঁচানোর চেষ্টা করে। এতে সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি আরও কঠোর হয়ে ওঠে। JKLF এর নেতৃত্বে আল্লাহ টাইগার্স, পিপলস লীগ, হিজবি ইসলামিয়া প্রভৃতি অসংখ্য মিলিট্যান্ট গোষ্ঠীর জন্ম হয়। পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র পাচার হতে থাকে। JKLF কাশ্মীরে আশফাক মাজিদ ওয়ানি, ইয়াসিন ভাট, হামিদ শেখ ও জাভেদ মীর এর নেতৃত্বে সক্রিয় ছিল। কাশ্মীরি জনমতকে পাকিস্তানপন্থী ভাবনার দিকে ঠেলে দেওয়া ঠেকাতে ভারতীয় গণমাধ্যম এই আন্দোলনকে পুরোপুরি পাকিস্তানের সাথে যুক্ত করে দেখাতে থাকে। JKLF ইসলামী ভাবধারার উপর ভিত্তি করে
জনমত গঠনের চেষ্টা চালায়। তারা একটি ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলে, যেখানে সংখ্যালঘুদের অধিকার কোরআন ও সুন্নাহ অনুসারে সংরক্ষিত থাকবে এবং অর্থনীতি হবে ইসলামিক সমাজতন্ত্রের নীতিতে পরিচালিত। 2000-এর দশকে কাশ্মীরে সহিংসতা অব্যাহত থাকে। 2000 সালের মার্চ মাসে চিত্তিং সিংহপুরা হত্যাকাণ্ডে 35 জন শিখ নাগরিক নিহত হন। 2001 সালের ডিসেম্বরে ভারতীয় সংসদে আত্মঘাতী বোমা হামলা হয়, যার জন্য জইশ-ই মোহাম্মদকে দায়ী করা হয়। এই সময়ে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন প্রতিরোধমূলক অভিযান চালায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অপারেশন সর্পবিনাশ। গত 3 দশকের সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার পর জম্মু ও কাশ্মীর আজ এক পরিবর্তনের পথে। 2019 সালের আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে রাজ্যটির বিশেষ মর্যাদা তুলে নেয় এবং জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে, যেগুলি হচ্ছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। কাশ্মীরি জনগণের মধ্যেও অনেকেই কেন্দ্রের পদক্ষেপকে তাদের রাজনৈতিক অধিকার হরণ হিসেবে দেখছে। 370 অনুচ্ছেদ বিলোপের পর রাজনৈতিক নেতাদের দীর্ঘকাল গৃহবন্দী রাখা, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের উপর বিধিনিষেধ এই অসন্তোষের ভিত্তিকে আরও দৃঢ় করেছে। পেহেলগামের হামলা কাশ্মীরের দীর্ঘদিন ধরে চলা সংঘাতের বহিঃপ্রকাশ, যেটি পাকিস্তান এবং ভারতকে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে উস্কে দিবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।